2024 সালের ঠিক এই সময়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন ঘটে গিয়েছিল তৎকালীন সরকার। 17 বছরের দীর্ঘ রাজত্বের পতনের প্রভাবটা পড়েছিল দেশের ক্রীড়াঙ্গনেও। তৈরি হয়েছিল বিশাল ক্ষতের 2 বছরেও সেই ক্ষত পুরোপুরি শুকোয়নি। বর্তমান নির্বাচিত সরকার অগ্রাধিকার তালিকায় রাখায় মুমূর্ষ অবস্থা থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে ক্রীড়াঙ্গন। কিন্তু কেমন ছিল অন্তর্বর্তীকালীন সময়ে? প্রত্যাশার পূরণই বা হলো কতটা, আর এখনই বা যাচ্ছে কোন দিকে? দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের স্যাটারডে নাইট স্পোর্টসে। আমাদের আজকের ট্যাগলাইন জুলাই পরবর্তী ক্রীড়াঙ্গন, প্রত্যাশা ও বাস্তবতা। স্টুডিওতে আলোচনার জন্য লম্বা প্যানেল। আমি প্রথমেই যাকে স্বাগত জানাতে চাই, তিনি ক্রীড়াঙ্গনের খুব বেশি পরিচিত মুখ, মেজর ইমরোজ আহমেদ, অবসরপ্রাপ্ত, সবসময় ওয়েল ডিসিপ্লিন, এবং আমরা দীর্ঘদিন ধরে দেখছি ক্রীড়াঙ্গনের সঙ্গে তিনি আছেন এবং তিনি সহসভাপতি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের দায়িত্ব পালন করছেন। বিভিন্ন দায়িত্বে তিনি ছিলেন সম্প্রতি, আমরা সেসব বিষয় নিয়েও কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শারমিন আক্তার রত্না, যিনি একাধিক কমিটিতে কাজ করছেন। আমরা জানি সাধারণ সম্পাদক বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা, এবং তিনি শুটিং ফেডারেশনেও কাজ করছেন যুগ্ম সম্পাদক হিসেবে, এবং তার সবচেয়ে বড় পরিচয় তিনি তো স্বর্ণপদক জয়ী সাবেক শুটার। সুতরাং তাকেও পেয়ে আমরা আজকে আনন্দিত, অনেক গল্প হবে। রত্নপু, ওয়েলকাম। এবং আমরা সিরাজউদ্দিন আলমগীরকে চিনি, পরিচিত মুখ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, লম্বা সময় ধরে ক্রিকেট নিয়ে কাজ করছেন। আমরা চট্টগ্রামের ক্রিকেট নিয়ে যখনই কথা বলি তার কথা আসে। তিনি ঢাকায় বিভিন্ন জায়গায় আসলে অন্তঃপ্রাণ মানুষ ক্রীড়াঙ্গনের এবং ক্রিকেটের উন্নয়নে কাজ করেছেন, কথা বলেছেন। সুতরাং আমরা তার সঙ্গেও আজকে কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি স্যাটারডে নাইট স্পোর্টসে। আমাদের সঙ্গে অনলাইনে একজন অতিথি যুক্ত হবেন, তার কথা ভুলে গেলে চলবে না। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার রুমান আহমেদ। তিনি অনলাইনে যুক্ত হবেন, আছেন ঢাকার বাইরে। তাকে স্বাগত জানাচ্ছি। রুমান আহমেদ, আপনাকে স্বাগত স্যাটারডে নাইট স্পোর্টসে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলবো আপনার সঙ্গে, আপনি থাকবেন। তবে আমি শুরুটা স্যার আপনাকে দিয়ে করতে চাই। প্রথমত আমি যে ট্যাগলাইনটা আজকে স্যাটারডে নাইট স্পোর্টসে ঠিক করেছি, যে জুলাই পরবর্তী ক্রীড়াঙ্গন, প্রত্যাশা এবং বাস্তবতা, সেই জায়গাতেই যদি একটু ছোট্ট করে এই টপিকটাতেই আসে, আসলেই জুলাই পরবর্তী ক্রীড়াঙ্গন যে প্রত্যাশা ছিল আর যে বাস্তবতা, আপনি যদি খুব সংক্ষেপে বলতে হয় কি বলবেন? এক কথায় যদি বলি তাহলে বলবো অনেক দূরে আছি। 24-এর গণ আন্দোলনের যে সুফলটা আমরা চিন্তা করেছিলাম, সৌভাগ্যবান বলবো আমি, যে আমি আই ওয়াজ গিভেন দি চান্স। সার্চ কমিটি বলে একটা কমিটি করা হয়েছিল, সেটার অন্যতম সদস্য ছিলাম। অনেক চেষ্টা করেছি কাজ করার জন্য, বাট একটা স্টেজের পরে থিংস ডিড নট গো দ্য ওয়ে ইট ইজ সাপোজ টু বি। এবং কাউকে দোষ দিচ্ছি না, এটাই হয়তো আমাদের জাতীয় চরিত্র। একটা অস্থিরতা তৈরি করা, প্রভাব বিস্তার করা, রাজনৈতিক প্রভাব হোক, ব্যক্তিগত আধিপত্যের প্রভাব হোক, সেটা করা একটা আমাদের চরিত্রে পরিণত হয়েছে। এবং আমার কাছে ব্যক্তিগতভাবে গত 2-2.5-3 বছরে যেটা দেখেছি আমি, সবাই আন্তরিক। হু ডাজন্ট, মানে কে চায় না ভালো হোক, বাট অস্থিরতাটা খেলার জগতে আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। এবং এই প্রতিবন্ধকতার কারণটা হচ্ছে আমাদের চেয়ার নিয়ে মারামারি, এবং কে কার উপরে আধিপত্য বিস্তার করবে, কে কিভাবে নিজেকে জাহির করবে, সেটা নিয়ে আমরা ব্যস্ত থাকি। আমরা উই নেভার থট নতুন লিডারশিপ কিভাবে আসবে, পরিকল্পনাটা কী হবে। আমি আজকেও যদি কাউকে জিজ্ঞেস করি, কোনো ফেডারেশনকে, ইনক্লুডিং এনএসসি মন্ত্রণালয়, যে ওনাদের প্ল্যানটা কি, প্লেয়ারদেরকে কিভাবে বানাবে, রত্না হঠাৎ করে নিজের থেকে তৈরি হয়ে আসছে। রত্নাকে তৈরি করার জন্য কি সরকারি কোনো পরিকল্পনা ছিল? ওয়েন শি প্রুভ যে শি ইজ আ গুড শুটার, তখন আপনি তাকে পরিস্থিতিতে তাকে সাহায্য করেছেন, তাকে উপরে যাওয়ার চেষ্টা করেছেন। বাট আমরা তো ওই পরিবেশটাই এখন পর্যন্ত তৈরি করতে পারলাম না, যে প্লেয়াররা কিভাবে উঠে আসবে, হোয়াট ইজ আওয়ার টার্গেট। আমরা কি অলিম্পিক টার্গেট করছি, নাকি আমরা কমনওয়েলথ করছি, নাকি ইসলামিক সলিডারিটি গেমস করছি? আমরা এখনও সাব গেমসে পড়ে আছি, যেটারও কোনো শিডিউল নাই, একবার হচ্ছে একবার হচ্ছে না। তা আমরা কোন বাস্তবতায় কী নিয়ে প্ল্যান করছি? আমার মনে হয় সাংঘাতিকভাবে আমরা পিছিয়ে আছি। এবং এটা নিয়ে বর্তমান মাননীয় মন্ত্রী যিনি আছেন, বেশ কয়েকবার সুযোগ হয়েছে এই 6 মাসে তার সাথে কথা বলার। ওনাকে যথেষ্ট আন্তরিক মনে হয়েছে, উনি চেষ্টা করছেন। বাট ওনার আশেপাশে যারা আছেন তারা ওনাকে কি উপদেশ দিচ্ছেন, এটা উনি ভালো বলতে পারবেন। যথেষ্ট পরিষ্কার একটা ধারণা তো পেলাম। অন্তত আপনি যেহেতু কাজ করারও সুযোগ পেয়েছেন, আমরা আসবো, কাজ করার সুযোগ পেয়েও আপনি হ্যাপি নন। তার মানে যতটা আশা করেছিলেন
যে মানসিকতা নিয়ে এসেছিলেন পরিবর্তনের তাগিদে সেটা হয়নি। Just এটা অন্তত ছোট্ট- পরিষ্কার। ছোট্ট একটা জাস্ট বলে নিই, সেটা হচ্ছে যে আমাদেরকে যেভাবে দায়িত্ব দেওয়া হলো, প্রথমে বলা হলো সংস্কারের কাজ, আমরা লেখা শুরু করলাম আইন নীতি কনস্টিটিউশনস উপজেলা জেলা সব এটা লেখা শুরু করলাম। হঠাৎ করে বললো ফেডারেশনগুলোকে চেঞ্জ করতে, আমরা বলছি এটা আমাদের টার্মস অফ রেফারেন্সে নাই, ওয়াই ইউ আর আস্কিং আস টু ডু ইট। তখনকার অ্যাডভাইজার সে বললেন আপনারা করে দেন। আমি তাহলে এটা 2 মাসে করা সম্ভব না। 50টা 52টা ফেডারেশনে আপনি 20 জন করে লোক দিলে 1000-এর উপরে লোক খুঁজে বের করতে হবে। ইটস নট এ ম্যাটার অফ জোক। বলে এটা আপনারা করেন দিল। আর আজকে পর্যন্ত দেখাতে পারবেন না টার্মস অফ রেফারেন্স ইট ইজ রিটেন যে এই ফেডারেশনগুলো আমাদেরকে বানাতে বলা হয়েছে, এটা মৌখিক আদেশে করতে হয়েছে। উই ওয়েস্টেড টাইম অন দ্যাট। এটাতে কি হলো, অনেক লোক মনে করলো আমি ওনাকে পছন্দ করি না এর জন্য বাদ দিয়ে দিয়েছি, কিন্তু ম্যাক্সিমাম লোক জানে না সরকারি গাইডলাইন দেওয়া ছিল যারা বেশি দিন ছিল তাদেরকে রাখা যাবে না, একই পরিবারের লোক রাখা যাবে না, যারা বয়স্ক হয়ে গেছেন অনেক তাদেরকে রাখা যাবে না, অনেকগুলা গাইডলাইন। আমি কি এখানে একটু আপনাকে থামাতে পারি কিনা? আপনি একটা শব্দ বলেছেন যে সরকারি একটা গাইডলাইন ছিল, তাই তো? এই জায়গাটাই আমি আবারও আপনার কাছেই এই প্রশ্নটা করতে চাই যে জুলাই পরবর্তী সময়ে যেহেতু 17 বছর একটা সংখ্যা আমাদের কাছে আছে, কি হয়েছে আমরা কম বেশি জানি, জুলাই পরবর্তী সময় সেই সুযোগটাই ছিল কিনা যে সরকারি হস্তক্ষেপ না করা ক্রীড়াঙ্গনে? কিন্তু আমরা কি দেখেছি তখন যিনি দায়িত্বে ছিলেন ক্রীড়া উপদেষ্টা, যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি মিরপুরে গেছেন, মানে এইটা তো পরিষ্কার শো অফটা করেছেন বা তাকে দেখা গেছে। তারপর বিভিন্নভাবে যে পরিবর্তন বিসিবিতে হলো একের পর এক, সেগুলো আমরা দেখেছি। কিন্তু এই জায়গায় এক্সাম্পলটা সেট করার দরকার ছিল কিনা যে যেহেতু আসলে ক্রীড়াঙ্গন রাজনীতি কিংবা সরকার হস্তক্ষেপ মুক্ত করতে চাই, এটাই সুযোগ, বা জুলাই পরবর্তী থেকে ফেডারেশনের মতো চলুক, বোর্ডের মতো চলুক, এই জায়গাটাই কি আসলে আবার দেখিয়ে দেওয়া হলো কিনা যে না সরকারি হস্তক্ষেপই থাকবে? এই জায়গাটাই তো হতাশাটা। আপনার এক্সপেকটেশন যখন অনেক বেশি থাকে, হোঁচটটা খেলে ব্যথাটা বেশি পাওয়া যায়। ওই সময়টাই একটা ভ্যাকুম ছিল, এভরিবডি ওয়াজ নিউট্রাল। আপনি একটা সুস্থ পরিবেশে সুস্থভাবে গুছানোর একটা সুযোগ ছিল, সেটা করতে দেওয়া হয় নাই। কেন দেন নাই? আপনি যেরকম অ্যাডভাইজারের কথা বললেন, উনি কতটুকু এটা নিয়ে মনোনিবেশ করেছেন আই ডোন্ট নো, বিকজ উনি 4টা না 3টা মিনিস্ট্রি নিয়ে ব্যস্ত ছিলেন। ক্রীড়াঙ্গন খুবই একটা ছোট্ট জায়গা ছিল তার জন্য কাজ করার। তো কাজগুলো কারা করেছেন তাইলে? এই আধিপত্য বিস্তার, ইনফ্লুয়েন্স করা, মানুষজনকে বিভিন্নভাবে প্ররোচনা দেওয়া, অনেক কিছু হয়েছে। সেই কাজগুলো কারা করেছেন? তার নিচের লেভেলের লোকজন যারা ক্রীড়াঙ্গনের সাথে একদমই সংশ্লিষ্ট ছিলেন না, বাট তারা কিন্তু এটাতে ইন্টারফেয়ার করেছে বলে আমি ব্যক্তিগতভাবে এক্সপিরিয়েন্স করেছি। সবার সামনে দায়িত্ব নিয়ে বলতে চাই, আমি এবং জুবাইদুর রহমান রানা এবং অনেক সদস্য ছিল, আমরা বহুবার বলেছি আমাদেরকে ছেড়ে দেন, আমরা কাজ করব না। ইভেন ফর ইয়োর নোট আমি বলতে পারি 1 পয়সাও আমরা নেই। ইমাম কায়সার ছিলেন, ব্রিগেডিয়ার মনির ছিলেন, আজাদ মজুমদার ছিলেন। তো আমরা ওনাদেরকে জানিয়েছি যে দেখেন এখানে কাজ করতে এসেছি শখে, মানি ইজ নট দি কনসার্ন, উই হ্যাভ নট টেকেন, আমাদের চেক এখনো এনএসসিতে পড়ে রয়েছে, নট ইভেন এ কাপ অফ টি উই হ্যাভ টেকেন ফ্রম এনএসসি। বাট 10.5 মাস কাজ করেছি, কিছুটা স্যাটিসফ্যাকশন আছে, কিছু কাজ করতে পেরেছি। 80%-এর মতন সংস্কারের কাগজগুলো তৈরি করেছি, বর্তমান মন্ত্রীকেও জানিয়েছি যে আপনি যদি অফিসিয়ালি আমাদেরকে ডাকেন, বলেন আই উইল গিভ দিস পেপার বিকজ দি কপিরাইট ইজ উইথ আস। আমরা শুনবো এখান থেকে আবারও আপনার কাছে যে আসলে ভেতরে আরো কি চলছে, ভবিষ্যৎ বা আমরা কি। তবে শারমিন আক্তার আপনার কাছে যেতে চাই, আপনিও তো বেশ একটা পরিবর্তন দেখলেন জুলাই পরবর্তী সময়ে। আমি ভুল না করে থাকলে ফেব্রুয়ারিতেই আপনাদের নিষেধাজ্ঞার যে ব্যাপারগুলো এসেছিল, আর বরাবরই শুটিং ফেডারেশনে এই সমস্যাগুলো ছিলই। ফেডারেশনের যে কমিটি, এই সঙ্গে শুটারদের বিভিন্ন ধরনের অভিযোগ ছিল ঘুরে ফিরে এসে, আবার শুটারদের উপর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নানাভাবে এসছে। কতটা পরিবর্তন এখন পর্যন্ত হয়েছে? আপনি নিজেও এখন সেই দায়িত্বে আছেন বা কমিটিতে আছেন। দেখুন, আমি 2004 সাল থেকে শুটিংটা শুরু করেছি। দিন দিন আসলে শুটিং ফেডারেশনটা আমি মনে করি তলানির দিকেই যাচ্ছে। কারণ এই যে ভাইয়া বললেন যে চেয়ার দখলের লড়াই, এটা কিন্তু অনেক আগের থেকেই শুরু হয়ে গেছে। আমি 2008 সাল থেকে দেখেছি যে চেয়ার দখলের লড়াইটা শুটিং ফেডারেশনে খুব প্রচলিত একটা নিয়মে পরিণত হয়েছে। প্রতি 4 বছর পর পর হোক বা মাঝখানে হোক, চেয়ার নিয়ে তারা একটা প্রতিযোগিতা নেমে পড়ে। একে ভালো লাগছে না তো সরাইতে হবে। কিন্তু এই যে সরানো বসা, এগুলোতে ইফেক্ট হয় শুটাররা, তারা টার্গেট করে শুটারদেরকে। আমার কথা হচ্ছে অফিসিয়ালরা ঝামেলা করবে, আপনারা আপনাদের ওয়েতে মিটান, কেন অ্যাথলেটদেরকে টেনে নিয়ে আসেন? 2008 সালে যখন তৎকালীন যে সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবলু ছিলেন, ওই সময়ের যে বিগত যে সেক্রেটারি ছিলেন নাজিমউদ্দিন চৌধুরী,
শত্রুতাবশত ওনার সাথে কি করলেন, আমাদের যে একমাত্র আয়ের সোর্স সেটাকে একটা মামলা দিয়ে বন্ধ করে দিলেন। সেটাতে ইফেক্টেড কারা হলাম আমরা। 2010-এ এত ভালো রেজাল্ট করার পরেও কমনওয়েলথ শুটিং থেকে আমরা 2টা গোল্ড, 1টা সিলভার এবং আরও অনেক মেডেল, বেশ 3-4টা মেডেল আসছে। কিন্তু আমরা তখন কি করলাম, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়ে গেলাম এবং এর কারণে আমরা আমাদের যে প্রতিযোগিতা বা আমাদের একটা ভালো মানের কোচ বা আমাদের যে ট্রেনিং ফ্যাসিলিটিস সেটা কিন্তু আমাদের ফেডারেশন প্রোভাইড করতে পারেনি। তখন এশিয়ান গেমসকে উদ্দেশ্য করে, কমনওয়েলথ গেমসকে উদ্দেশ্য করে অলিম্পিক অ্যাসোসিয়েশন ক্যাম্প করাচ্ছিল বলেই কিন্তু আমরা ট্রেনিংয়ে ছিলাম। কিন্তু এই যে দেখেন যে প্রত্যেকটা টার্মে তারা এমনভাবে একজন আরেকজনের পিছনে লাগে যেটাতে ইফেক্টেড হয় বেসিক্যালি শুটাররা, তাদের যে ট্রেনিং ফ্যাসিলিটিস সেটাতে ইফেক্ট পড়ে। এরপর 12 সালে যখন চাচা চলে গেল, এরপরেও ইন্তেখাবুল হামিদ অপু ভাই আসলেন। ঠিক আছে, উনি এসে ওনার মতো করে চালাচ্ছিলেন, ওনার একটা ভিশন ছিল। আমাদের সাথে কিছু ইনজাস্টিস হয়েছে ব্যক্তিগতভাবে, আমি তো এটাতে সাফার করছি। ওই সময় আপনি দেখেন 2012 সাল পর্যন্ত আমাদের মেয়েদের টিমটা এত স্ট্রং ছিল, ব্যাক টু ব্যাক আমরা সবাই হারাই গেলাম। এটা হওয়ার কথা ছিল না, মাঝখান থেকে সাদিয়া মেয়েটা হারিয়ে গেল, ঝরেই গেল। তো এই দায় তো কাউকে না কাউকে নিতে হবে, কিন্তু এখন পর্যন্ত কেউ প্রশ্ন করেনি যে এই দায়টা কার। আমি মেন্টালি হয়তো স্ট্রং, স্টিল আমি ফাইট দিয়ে আজকে আমি এখানে। কোথায় সাদিয়া? সে অলরেডি গত 2 বছর হলো সে পরপারে চলে গেছে। তৃপ্তি সে কোথাও নাই। তো এই যে ট্যালেন্টেড কিছু বাচ্চা কাচ্চা, কেন আমরা বলি হই কেন, আমাদেরকে কেন টার্গেট করা হয়? বাচ্চারা অ্যাথলেটরা হতেই পারে, তাদের একটা চয়েস থাকতেই পারে, কিন্তু তারা তো খেলবে। আমরা কেন সেই খেলার সুযোগটা দিই না? টপ রেটেড অ্যাথলেটরা সরাসরি এফেক্ট করছে এই ধরনের। এরপরে দেখেন, এরপরে আমার ক্যারিয়ার গেল, দেন রিসেন্ট কামরুনহার কোহলির ইস্যুটাই দেখেন, সাবরিনা আপু, রিঙ্কি ভাইরা তো অনেক আগের, অ্যাটলিস্ট আমার তো আগের জেনারেশন। আসিফ হোসেন খান হারা গেল, আব্দুল্লাহ হেল বাকিও প্রায় নিভে নিভে গেছে। হয়তো আমি জানি না কি করতে, মানে খেলে এশিয়ান গেমসে যাচ্ছে, কিন্তু এটা না খেলার মতো, ওর কোনো এখন আর কোনো লক্ষ্য নাই, ভিশন নাই। তো এই যে একটা ভালো একটা টিম ছিল আমাদের, যেটা বাবলু চাচা গুছিয়ে দিয়ে গিয়েছিল, আস্তে আস্তে কিন্তু ওই টিমটা থেকে কিছু কিছুকে কোঅপ করা হয়েছে, যেখান থেকে বাকি উঠে এসছে, শোভন চৌধুরী উঠে এসছে, আরও কিছু কিছু বাচ্চা কাচ্চা রেডি হয়েছে, কিন্তু একই কিন্তু সিস্টেমে আবার আমরা জড়িয়ে গেলাম। আবারও সেই নাজিমউদ্দিন চৌধুরীর সাথে আমাদের তৎকালীন যে সেক্রেটারি ছিলেন ইন্তেখাবুল হামিদ অপু, দুজনের ভিতরে লেগে গেল দ্বন্দ্ব। সেটাতে কে ইফেক্ট হলো? শুটাররাই কিন্তু ইফেক্ট হলো। আমরা এনবিআর পর্যন্ত গেলাম। বা এতটা এলোমেলো কেন আসলে সেই পরিষ্কার হচ্ছে না? আর নতুন মানুষ যারা আসছে পুরোপুরি দায়িত্ব নিয়ে পরিষ্কার এই জায়গাটা, এই সিস্টেমটাই কি আসলে আমাদের নেই বাংলাদেশে? এরকম কিছু আসলে পরিষ্কার হওয়ার আসলে কিছু নাই, কারণ আমাদের 71 সালের পরবর্তীতে যে সমস্ত ক্লাবগুলো তৈরি হয়েছে বা ফেডারেশন তৈরি হয়েছে, অর্গানাইজাররা তো ঘুরে ফিরে সেই তারাই। নতুন জেনারেশন বেসিক্যালি উঠে আসে না, কেমন জানি আমাদের ক্লাবগুলো পরিবারতান্ত্রিক ক্লাব হয়ে গিয়েছে। তো এই কারণে হয় কি যে আপনি চেঞ্জ করতে চাইলেও না আসলে চেঞ্জ করা যায় না, কারণ তাদের মেন্টালিটি তো ওই সেই সময়কার। তো এরা যেটা করে যে চেয়ার দখলে লড়াই ইফেক্ট করে খেলোয়াড়দেরকে, এবং কেন যে খেলোয়াড়কেই টার্গেট করে, কারণ একটা কমিটি যখন কাজ করতে আসবে তারা তো অ্যাথলেটদের পারফরমেন্সটাকেই দেখাবে যে দেখো আমি এই কাজ করেছি, সেটার প্রতিফলন কিন্তু পারফরমেন্সের উপরে মানে পড়ে আর কি। বাচ্চাদের পারফরমেন্স দেখলেই বোঝা যায় ওই কমিটি সফল না ব্যর্থ। তো কি করে, এই পারফরমেন্সে তারা আঘাত করে যাতে এই পারফরমেন্স করতে না পারে। যে শুটার বিশৃঙ্খলতা করেছেন কিংবা আসলে এই ধরনের কাজ, এই যে আমরা বলি যে শুটারদেরকে যে শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত করা, খুব সিলি ম্যাটারে তারা আমাদেরকে এমন ভাবে শোকজ করে এবং সাসপেন্ড শব্দটা আমাদের গায়ে লাগায়। কি দেখানো হয় আসলে, কি দেখানো হয়েছিল আপনাদের? এখন দেখেন, আমার সময় কি বলছে যে আমি একটা গেমসে যে টাইম ম্যানেজমেন্ট ঠিকমতো করিনি, এটার কারণে কি আমি কোনো মানে ম্যাচে দেরি করে গেছি? আমার কি ম্যাচ শুরু হতে দেরি হয়েছে? সেখানে কি 2 পয়েন্ট না, আমার ম্যাচ পরবর্তীতে যখন আমরা চলে আসবো তার আগের দিন শপিংয়ে যে 7:30টার দিকে আসতে বলছে, সেই সময় থেকে 5 মিনিট লেট হয়েছে। এই কারণে সে আমাকে আমার নামে কমপ্লেন করছে আমার ম্যানেজার। এইটার সাথে আমার পারফরমেন্স রিলেটেড সময়ের কোথায় তারতম্য? এবং একবারও জিজ্ঞাসা করেনি তোমার এটা দেরি হলো কেন? আমরা অলরেডি কিন্তু আগে আমি চলে এসেছি, এসে দেখি যে কেউ নাই। তো সুতরাং স্বাভাবিক যে স্পটে কেউ নাই, আমি সেখান থেকে আবার চলে গেছি যে কেউ। এখন কি অবস্থায় আছে আপনি নিজে? এখন যেরকম কামরুনহার কোহলির ইস্যুটা আপনারা সবাই জানেন, এই সাসপেনশন তুলতে যে আমাদের অনেক কষ্ট হয়েছে, বিগত কমিটি কোনোভাবেই তুলবে না। তার বিরুদ্ধে যে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করেছে, বেসিক্যালি কি সেটা আদৌ সত্য? যে লোকটার বিরুদ্ধে সে অভিযোগ করেছিল জিএম হায়দার সাজ্জাদ, অলরেডি তার বিষয়ে একটা তদন্ত রিপোর্ট কিন্তু এনএসসিতে জমা হয়েছিল। ভাইয়া যেটা বললেন যে হয়তো উপদেষ্টার পর্যায়ে না, তার নিচের পর্যায়ের লোকগুলো এইগুলোকে প্রভাবিত করে, এবং এটা ইজ ট্রু। ভাইয়া হয়তো নাম মেনশন করে না বা পদবি মেনশন করেন নাই, বাট আমি মনে করি আমাদের যে সচিব ক্যাটাগরির যে লোকগুলো আছে, যে আমলাতান্ত্রিক যে ব্যাপারগুলো আছে, তারা এটাতে খুব বেশি পরিমাণে। এর আগে যে 17 বছরের সময়ের কথা বলি আমরা, বা লম্বা সময়ের কথা বলি, তারপর জুলাইয়ের পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলি, কি
অবস্থা, মানে খুব ছোট্ট করে যদি বলি আগের আমি একটু ইফ ইউ ডোন্ট মাইন্ড, এই যে কলির ব্যাপারটা বললো না, এটা এক্সক্লুসিভলি আমাদের বর্তমান মন্ত্রী, ইট ইজ হিজ ডাইরেকশন কলি ইজ রিলিজড। ওকে, আমরা তখন বিচ গেমে ছিলাম, ওনাকে জানানো হলো যে কলির প্রতি অবিচার করা হয়েছে, দিস ফেডারেশন ইজ নট ডুইং জাস্টিস টু কলি, একটা প্রতিভাকে ডিস্ট্রয় করা হচ্ছে। হিজ আস যে কি করা হচ্ছে না, এখন ওর সাসপেনশন উঠাতে বলেন। ওইখান থেকেই কিন্তু চায়না থেকে উনি ফোন করেছে, বলেছে কালকের মধ্যে সাসপেনশন আগে উঠবে, তারপরে আমি কথা বলবো। দেন এসে সে তারপরেও কমিটির এখানে সাথে আমি করে। এখানেও একটু এখন হয় কি, এইটা এত টেকনিক্যাল খেলা, 2 মাসও যদি গ্যাপ হয়, দে উইল লুজ দেয়ার পারফরমেন্স। তাদেরকে কন্টিনিউয়াস পারফরমেন্স থাকতে হবে। এটার জন্য গোলাবারুদ দরকার, পরিস্থিতি দরকার, পরিবেশ দরকার, আস্থা দরকার। সব কিছু যদি হারায় ফেলেন, শুধু আমাকে ফেডারেশনের প্রেসিডেন্ট বানাতে হবে, আমাকে সেক্রেটারি বানাইতে হবে, এই কারণেই আপনি করবেন। ওর কথার সাথে ধরে বলি, কলির যার এগেনস্টে কমপ্লেন দিয়েছে তাকে তদন্ত করে পাওয়া গেছে যে অ্যাকচুয়ালি হি ওয়াজ ইনভলভ হোয়াট কমলি সেড। তাহলে কলিকে কেন আবার আমি সাসপেন্ড করব? বিকজ যেহেতু কলির ক্ষতি করতে পারলাম না, আমাদের কাছে মনে হয়েছে অলিম্পিক থেকে যে একটা সুযোগ পেয়েছি, কলিকে বের করে দিলাম, বাট নট রিয়েলাইজিং একটা কলি তৈরি করতে, একটা রত্না তৈরি করতে আমাদেরকে আগামী 10 বছর একেবারে লাগবে। একেবারে আমি আমরা এখানে অ্যাড করব, দেখেন সাফার আমরা কোন লেভেলে করলাম। তারা একটা এশিয়ান গেমসে সিলেকশন করে দিয়েছে। হ্যাঁ, আমাদের এশিয়ান গেমসে হয়তো শুটিং এর পারফরমেন্স ওই লেভেলের কখনো হয়নি, বাট আমার কথা হচ্ছে যে কামরুনহার কলি আমরা কিন্তু তাকে ইনক্লুড করতে পারিনি। গত কমিটির করা ভুলটা আমাদেরকে বয়ে নিয়ে যেতে হচ্ছে, কারণ আমরা নিয়মতান্ত্রিক ওয়েতে চলতে চাচ্ছি, রাইট? আমরা কিন্তু অনিয়ম করে, ফেভারিটিজম করে কলিকে ইনক্লুড করাতে পারছি না, কারণ আমাদেরও একটা জবাবদিহিতার জায়গা আছে, আমরা এটা ফিল করেছি। এই মেয়েটা যে এশিয়ান গেমসের টিমে যে ইনক্লুড হলো না, বা আমরা কোনোভাবেই তাকে ইনক্লুড করতে পারলাম না, ও গেলে কিছু না হলেও যে 3টা বাচ্চা যাচ্ছে হয়তো তাদের থেকে এক র্যাঙ্কিং বেশি মারতো, কারণ ও ভেরি রিসেন্ট একটা এয়ারগান চ্যাম্পিয়নশিপে একটা গোল্ড একটা সিলভার পেয়েছে। বাকি 3টা মেয়ের তুলনায় ওর স্কোর ভালো, পারফরমেন্স ভালো, রেজাল্ট ভালো, কিন্তু আমরা ওকে করতে পারিনি। এই যে ক্ষতি, একটা র্যাঙ্কিংও যদি আমার দেশ উপরে থাকতো সেটা তো আমাদের বেনিফিট হতো, কিন্তু এই ক্ষতিটা আসলে আমরা কিভাবে পোষাবো? গত কমিটির রেখে যাওয়া যে ম্যাচ, সেগুলো আমরা এখনো বহন করে আমরা সেসব প্রসঙ্গে আসবো, তবে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরের কাছে একটু যেতে চাই। বড় জায়গা নিয়ে কথা বলুন আপনি স্বাভাবিকভাবে। বিসিবি, যেটা আসলে যখনই আমরা দেখেছি, খুব দ্রুতই তো আমরা দেখলাম যে এক সরকারের পতন, তারপর অন্তর্বর্তীকালীন চললো, তারপর নতুন সরকার ক্ষমতায় এলো, এবং এর মধ্যে আমরা ফারুক আহমেদকে দেখলাম, আমিনুল ইসলাম বুলবুলকে দেখলাম, এখন তামিম ইকবাল কাজ করছেন। আপনি তো খুব কাছ থেকে দেখেছেন এবং দীর্ঘদিন বোর্ডের সঙ্গে আছেন, আপনি কতটা পরিবর্তন দেখেছেন? কারণ এই জায়গাটা স্পটলাইটে ছিল জুলাই পরবর্তী সময়, এবং তারপরে যেহেতু এত সভাপতিও পরিবর্তন হলো, এবং এখন কি অবস্থায় আছে, কতটা মানে উত্থান পতনের মধ্যে দিয়ে গেল বিষয়টা? ধন্যবাদ আপনাকে। আসলে সবকিছুই কিন্তু এক সূত্রে গাঁথা। আমার আগের দুজন যে কথা বলেছেন, ক্রিকেটও কিন্তু তার বাইরে না। আমরা আসলে জুলাই পরবর্তী আমাদের যে স্বপ্ন ছিল, আমরা যারা দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনের সাথে জড়িত এবং এটাকে আমরা ভালো একটা জায়গায় দেখতে চাই, আমাদের যে প্রত্যাশার জায়গা ছিল বিগত 5 জুলাই পূর্ববর্তী যেই 15-16 বছরের যেই ক্রীড়াঙ্গনের যেই মানে হতাশার জায়গা ছিল, আমাদের প্রত্যাশা ছিল যে জুলাই পরবর্তী একটা পরিবর্তন আমরা দেখতে পারবো। এবং যখন সার্চ কমিটিটা গঠিত হয়েছিল, আমরা সেটাকে সাধুবাদ জানিয়েছিলাম, এবং আমরা খুশি হয়েছিলাম যে এখানে রানা ভাই, ইমরুজ ভাই বা আমাদের ক্রীড়াঙ্গনের অনেক বিজ্ঞ লোকরা সেখানে কাজ করার সুযোগ পেয়েছিল। তো আমরা আশার আলো দেখেছিলাম, যে আমরা প্রত্যাশা করেছিলাম যে বাংলাদেশ ক্রীড়াঙ্গনে একটা পরিবর্তন আসবে। কিন্তু যত সময় গড়াতে থাকে আমরা ততই হতাশা আমাদের বাড়তে থাকে। আমাদের ওনাদের যে উনি বলেছেন যে ওনাদের কাজ করতে না দেওয়া বা একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখা, বিভিন্ন ধরনের ওনাদেরকে নিয়ম কানুনের মধ্যে রেখে ওনাদেরকে কাজ করতে না দেওয়া, এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপদেষ্টার তার যে মানে অফিসের যারা লোকজন ছিল, বিশেষ করে সাইফুল টাইফুল যারা ছিলেন, তারা ক্রীড়াঙ্গনটাকে একেবারে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে। আসলে এটা থেকে উত্তরণ এটা কতটুকু সম্ভব হবে আমি কিন্তু কনফিউজড। যদিও বর্তমান আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ভাই অক্লান্ত পরিশ্রম করছেন, অনেক নতুন ভিশন নিয়ে কাজ করছেন। ওনার সাথে যখন কথা বলি তখন আসলে আবারও আশার আলো দেখতে পাই।
অনেক নতুন পরিকল্পনা করছেন, ইমপ্লিমেন্টও করা হয়ে গেছে কিন্তু অনেক আসলে কিছু, হ্যাঁ। কতটুকু এই 2 বছরের ক্ষতটা তার আগের 12 বছর, হ্যাঁ, তারপর 2 বছর, বিশেষ করে এই 2 বছর যে ক্ষতটা হয়েছে সেটা সারানো কিন্তু ডিফিকাল্ট। কারণ আমি ব্যক্তিগতভাবে আমি একজন তৃণমূল সংগঠক, আমি জেলা বিভাগ পর্যায়ে আমি কাজ করেছি। যেটা সবচেয়ে বড় ক্ষতি হয়েছে গত এই যে 2 বছরে, সেটি হচ্ছে 64 জেলায় কিন্তু খেলাধুলা যাও কিছু চালু ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এমন কিছু অ্যাডক কমিটি করে এমন কিছু লোককে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে যাদের ক্রীড়াঙ্গনে কোনো সম্পৃক্ততা ছিল না, যারা বয়স অনেক নবীন, যাদের সাথে ক্রিয়ার কোনো বিন্দুমাত্র যোগাযোগ ছিল না, তার মধ্যেও ভাঙা গড়ার মধ্যে ছিল, স্টেবল তাদেরকে কিন্তু দিয়ে ছিল না। কিন্তু এই জেলা পর্যায়ে অ্যাডক কমিটিগুলো গঠন করা হয়েছে এবং সেখানে কিন্তু খেলাধুলাগুলো বন্ধ হয়ে গেছে। যে কারণে আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি, আমরা যে রিফর্ম চলছে, বিশেষ করে অনেকগুলো উল্লেখযোগ্য রিফর্মের মধ্যে আমি যেটা আমার চোখে পড়েছে, জাতীয় ক্রীড়া পরিষদের দীর্ঘদিন পর ক্রীড়া পরিচালক পদে একজন কিন্তু এক্স স্পোর্টসম্যান অ্যাথলেটকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই পদগুলোতে দীর্ঘদিন ধরে যেই প্রশাসনিক লোকরা কাজ করত, তারা আমরা দেখেছি যে তারা বিভিন্ন মন্ত্রণালয় থেকে সেখানে কাজ শুরু করার আগেই তাদের বদলির সময় হয়ে যেত এবং তাদের সাথে ক্রীড়াঙ্গনের কোনো ন্যূনতম কোনো সম্পর্ক ছিল না। তো এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, কিন্তু এগুলো রিফর্ম করা আমার মনে হয় কঠিন হয়ে দাঁড়াবে। বিশেষ করে আপনি ক্রিকেট বোর্ডের যে কথাটা বললেন, আপনি দেখেছেন যে প্রথমে ফারুক আহমেদকে দায়িত্ব দেওয়া হলো, কোনো রকমের আমাদের যে কনস্টিটিউশন আছে সেটা তোয়াক্কা না করে আপনার ফারুক বেকে দায়িত্ব দেওয়া হলো, আবার কিছুদিন পর ফারুক বেকে সরিয়ে দেওয়া হলো, তাও কোনো কিন্তু নিয়ম মেনে করা হয়নি। বুলবুলকে আনা হলো, সেটাও কোনো নিয়ম মেনে করা হয়নি। বুলবুল দায়িত্ব পালনের পর যে নির্বাচনটা করলো আপনারা সবাই দেখেছেন, পুরো জাতি দেখেছে। এটা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আমি প্রায় 35 বছর ধরে ক্রীড়াঙ্গনের সাথে জড়িত। আমি প্রায় 30 বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হিসেবে আছি। বাংলাদেশ ক্রিকেটের বা ক্রীড়াঙ্গনের ইতিহাসে এরকম প্রভাবিত নির্বাচন, এরকম নির্লজ্জ নির্বাচন আমরা কখনো করিনি, যেটা আমরা উইথড্র করেছি। এইসব ক্ষত পুষিয়ে আবার ক্রীড়াঙ্গনটাকে একটা ভালো ধারায় আনা এখন যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ। তবু বর্তমান সময় বা কিছু ইতিবাচক কথা আমরা বলবো, তবে অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে আছেন রুমানা আহমেদ, তার সঙ্গে কথা বলতে চাই। আশা করছি শুনতে পাচ্ছেন, দুঃখ প্রকাশ করছি অনেকক্ষণ ধরে আপনি হোপফুলি শুনছিলেন আমরা কি কথা বলছিলাম। রুমানা আহমেদ, আপনার ক্যারিয়ারের সঙ্গেও খুব দারুণভাবে এই সময়টা জড়িত এবং খুব দারুণ বলা যাচ্ছে না আবার একদিক থেকে, কারণ আপনার খারাপ সময়ই গেছে আমরা দেখেছি। আপনার সোশ্যাল মিডিয়াতেও অনেক ধরনের পোস্ট আমরা দেখেছি এবং আপনি যতদূর মনে পড়ে জুলাই 24 বোধহয় সবশেষ জাতীয় দলের জার্সিটা গায়ে খেলেছেন। কিন্তু আপনি যেভাবে বাংলাদেশের নারী ক্রিকেটে আপনার অবদান, আমি যদি বলি যে 50 ওডিআই, 87 টি20 কিংবা ওয়ান অফ দ্য লিডিং লিডার্স, আপনি যে যারা ক্রিকেটকে এতদূর নিয়ে এসছেন, আপনি কতটুকু অ্যাজ এ প্লেয়ার দেখেছেন যে এখানে হস্তক্ষেপ হয়েছে বা জুলাই পরবর্তী সময়ে যে নড়বড়ে অবস্থা ছিল, এখনই বা কেমন চলছে আপনার মতে? প্রথমে ভাই আপনাকে ধন্যবাদ যে আপনার অন্তত আমাকে এইটুকুনি রেসপেক্ট করেছেন, যে এবং আপনার এইটুকুনি মনে আছে যে আমি কিছু দেশের জন্য করেছি। আসলে যখন একটা সময় পার করে এসে যখন আমি কিন্তু স্টিল টিম থেকে বাদ পড়েছি 14 নম্বর অলরাউন্ডার র্যাঙ্কার হিসেবে আমি কিন্তু টিম থেকে বাদ পড়েছিলাম। তারপরেও যখন আমাকে শুনতে হয়েছিল যে আমি কি করেছি, আমি কি খেলেছি আমার সিলেক্টরের কাছ থেকে, তখন আসলে আমি নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম। তো আসলে টু বি অনেস্ট বলতে, আপনি যে কোশ্চেনটা করেছেন যে 24 সালে এই 2টা বছরে আমাদের কি কি পরিবর্তন এসছে, তো ওই একই যে সেম ডিফারেন্ট, আমি বলবো যে সেম ডিফারেন্ট একটা স্বাদ আমাদের মধ্যে এখনো আছে। এর মধ্যে আমাদের 3-4টা প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে, 4টা চেয়ারম্যান চেঞ্জ হয়েছে, বাট আমার কোনো নিয়ম বা নীতির কোনো চেঞ্জ আমি দেখতে পাইনি, বরং আগের মতোই সবকিছু ঘটছে। প্রত্যাশা তো আছে নিশ্চয়ই আপনার, এখন নতুন যেভাবে চলছে সব কিছু, যদিও আপনি যেমন ক্রীড়াঙ্গনের সঙ্গে তো এখনও থাকার ইচ্ছা বা যে কোনো ফরমেশনে আমরা জানি যে একজন প্লেয়ারের থাকে ইচ্ছাটা, সেই স্বপ্নটা কি এখন দেখছেন কিনা? নতুন সরকার দায়িত্ব নিয়েছেন, তামিম ইকবাল দায়িত্ব নিয়েছেন এবং অনেক কিছুই দৃশ্যমান হচ্ছে, কাজ করছেন ক্রিকেটের স্বার্থে। অবশ্যই দেখছি। আমি যদি বলেন, আমি নিজের থেকে বললেই, আমি রুমানা আহমেদ
আমি এই যে 2026 সাল চলে, আমি এখন পর্যন্ত মাঠে নামতে পারিনি। এটা কোন ধরনের পরিবর্তন আমাদের দেশের কালচার কোন ধরনের আমি বলতে পারি না, কিন্তু আমি এখন পর্যন্ত মাঠে নামতে পারিনি। অবশ্যই আমি আশা করব যে ভালো কিছু অবশ্যই হবে, খেলা হবে, সবকিছু হবে, কিন্তু এই হতাশাগুলো কিন্তু আমাদের বয়ে বেড়ানো লাগছে, এবং সামনে কি আছে আমি জানি না। আর তার সাথে সাথে একটা জিনিস আমি বলতে চাই, আমাদের একটু আগে যে আপুরা কথা বললো, যে সিনিয়র জুনিয়র একটা যে মেইনটেনিং বাংলাদেশের যে প্রসেসটা চলছে, মানে সিনিয়রদেরকে কেন এইভাবে করে অ্যাভয়েড করা, স্কিপ করা, এটা আসলে আমি জানি না যে ওয়ার্ল্ডের কোন দেশে এই ধরনের প্রসেস চলে, যে কখন সিনিয়রদেরকে বাদ দিতে হবে বা কখন জুনিয়রদেরকে ইন করাতে হবে। এইটা কি আমাদের কালচার কখনো ঠিক হবে না? আরেকটা আমরা কি প্রশ্ন, এই পরিবর্তনটুকু কি 24-এর আন্দোলনের পরে এইটুকু পরিবর্তন দেখতে পাই না? আপনার প্রশ্নটা নিশ্চয়ই এখন যাবে সেই জায়গাটা, আপনার বক্তব্যটা উঠে আসবে। আরেকটা ব্যাপার যেটা নারী ক্রিকেটে কিন্তু ওই সময়টাতেই তো মানে জাহানারা আলমের একটা অভিযোগ এলো, আমরা টিমের সাথে তখন কর্মরত থাকা মিস্টার মঞ্জুরের নামে কিছু শুনলাম, 4টা অভিযোগ, 2টো প্রমাণিত হলো, কিন্তু কোন দুটো কিভাবে কি সেটাও কিন্তু খুব একটা সামনে আসেনি। তা আদৌ কি আসলে এই ব্যাপারগুলো সমাধান আপনারা পেয়েছেন কিনা বা পাচ্ছেন কিনা, এখন যারা নতুন দায়িত্ব নিয়েছেন তারাও এই বিষয়ে তো তেমন কোনো প্রতিক্রিয়া দেখাননি? না, তাদের সাথে আসলে এই ব্যাপারগুলো নিয়ে আর তেমন হয়নি। যতটুকু হয়েছে তারা বলছে তারা দেখবে বা দেখছে, এতটুকুই, বাইরের কোনো কথা হয়নি। কিন্তু নারী ক্রিকেটে আপনার কি মনে হয় যে সেই জায়গাটা এখন ফিরছে, বা ওই সময়টাতে আসলে আরো যারা বলি হয়েছেন এই সময়টায় এটা কতটা ক্ষতি করে গেছে আসলে নারী ক্রিকেটের, বলতে গেলে যদি আপনি যদি নরবরের সময়ের কথাই বলেন, জুলাই পরবর্তী? অ্যাজ এ সিনিয়র যদি বলেন যে যে পরিবর্তনটুকু আমাদের আসলে দরকার ছিল, যে চ্যালেঞ্জিং যে পরিবর্তনটুকু, সেটা এখন পর্যন্ত দেখা যায়নি। দেখা যাচ্ছে আমরা এখন দেখলে কিন্তু টপ র্যাঙ্কিং এর 10-এর উপর যারা, যেমন মালয়েশিয়া, নেদারল্যান্ড, এই টাইপসের যে সমস্ত টিমগুলো আছে, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, এদের সাথে জিতেই আমরা খুশি যে একটা দুইটা তো আমরা যে ইন্টারন্যাশনাল ম্যাচ জিতছি। পাকিস্তান যেমন এখন 9-10, পাকিস্তানের সাথে আমরা 19 আছি। বাট আমরা যে চ্যালেঞ্জিং গেমটা খেলা, যে দেশের জন্য যে বড় বড় ট্রফি আনা, সেই ধরনের চ্যালেঞ্জিং পরিস্থিতিতে আমাদের কোনো প্র্যাকটিস না, আমাদের যদি বলেন যে খেলার ধরনটাও ঠিক নাই। আমাদের যে ঘরোয়া লিগগুলা যে ঠিক করার কথা, প্রত্যেকটা চেয়ারম্যান কিন্তু আমাদের সাথে আগে এসে কিন্তু আমাদেরকে প্রমিস করে যে তোমাদের ঘরোয়া লিগগুলো একটা ক্যালেন্ডারে পরিণত করব, সবই ঠিক হবে। কিন্তু ঠিক হইতে হইতে যদি 1-2 বছর লেগেই যায়, তাহলে তো আসলে আর প্লেয়াররা তো একটা জায়গা থাকে না, পাইপলাইনটা তো ঠিক থাকে না। একেবারেই একেবারেই হোপফুলি বাংলাদেশ ক্রিকেট বা নারী ক্রিকেট আপনারা যেভাবে চেয়েছেন সেভাবে এগোবে। আপনি পার্সোনালি আবারও জাতীয় দলের জার্সি গায়ে যদি আমার স্বপ্ন যেটা আছে আপনার বা থাকে, তাহলে আপনি কামব্যাক করুন, আমরা সেই প্রত্যাশা করছি। এবং এখন যারা নতুন দায়িত্বে আছেন, তামিম ইকবালের নেতৃত্বে যেভাবে এগোচ্ছে সব কিছু সেভাবেই হোক, সেই প্রত্যাশা করছি। অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে অনলাইনে খুলনা থেকে যুক্ত হওয়ার জন্য। রুমায়না আহমেদ আমাদের সঙ্গে যুক্ত ছিল। আমি আবার একটু আপনার কাছ থেকে এই শুরুটা করতে চাই, যেহেতু সার্চ কমিটি অনেক সময় আলোচনায় ছিল এবং যে নামগুলো এসছেন, যেটা আলমগীর বলছিলেন যে এই নামগুলোর জন্য কিন্তু একটা প্রত্যাশা ছিল যে আসলেই পরিবর্তনটা আসবে বা এখন থেকে হয়তো স্বচ্ছতা আসবে, অ্যাডহক কমিটি বা সব কিছু আপনারা যেটাই যতটা সুযোগ পেয়েছেন। কিন্তু একটু চরম আক্ষেপ দেখলাম আপনার মধ্যে যে আসলে যেভাবে কাজ করতে চেয়েছিলেন সেটা আপনারা পাননি। আদতে কতটা বিগড়ে ছিল তখন? এখন আপনার কি মনে হয় যে, যেমন আপনি যদি বিসিবির কথা বলেন, একটা নতুন নির্বাচন হলো, যদিও এটা নিয়েও অনেক ধরনের অনেক কথা আছে বা থাকতে পারে, কিন্তু আমরা দৃশ্যমান কিছু কাজ দেখছি এখন পর্যন্ত, অন্তত ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছ থেকে আমরা দেখছি বিভিন্ন ধরনের উদ্যোগ বা নতুন কুড়ির মতো উদ্যোগের কথা যদি আমরা বলি, সেটা বা ক্রীড়া ভাতা। আমি সবচেয়ে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি তো একটা আইনের বরাতে কাজ করেন, আইনটাকে যদি রেসপেক্ট না করেন, ইফ ইউ শো থাম টু দি আই ডোন্ট কেয়ার, কোনোদিন উন্নতি করতে পারবেন না। যেটা উনি কিছুটা টাচ করেছিলেন আলমগীর ভাই। এই যে ধরেন আমরা যখন সার্চ কমিটি আমাদেরকে দায়িত্ব দেওয়া হলো, তখন সবাইকে ওনারা বলেছে জেলা উপজেলা বিভাগের কমিটিগুলো আমরা বানিয়েছি। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই মিডিয়াতে, নট এ সিঙ্গেল পারসন ওয়াজ গিভেন বাই আস। ওনাদেরকে বারবার বলেছি যদি আপনারা আমাদেরকে দিয়ে করাতে চান, তাদের ক্রেডেনশিয়াল সহ আমাদের কাছে পাঠান, আমরা দেখে বাছাই করে আপনাদেরকে দিব, তারপর আপনারা করেন। দে হ্যাভ ডান ইট বাই দেমসেলফ। এবং সুপারিশকৃত নাম প্রতিটা, একটা নামও আমাদের দেওয়া না, একটা
একটা কাগজে একটা খোঁচাও আমরা দেই না ডিস্ট্রিক্ট ডিভিশনের জন্য। আমরা ফেডারেশন যেগুলো করেছিলাম সেই জায়গায়ও তারা অন্তত পক্ষে আমি বলবো 30% লোক নিজেদের ঢুকিয়েছে, আমরা কাউকে চিনিও না। এটা নিয়ে তখনকার প্রতিমন্ত্রীর সাথে বহুবার কথা কাটাকাটি আমাদের হয়েছে। তাকে তার বাসায় মিন্টু রোডে যে আমরা বলেছি এটাই যদি করবেন ওনাকে দিয়ে কাজ করান, আমাদেরকে করেন না। কেন আপনারা ঢোকাচ্ছেন? এই লোকগুলার চিনিই নাই, স্পোর্টসের সাথেই নাই, কেন আপনারা এখানে দিচ্ছেন? বহু অজুহাত দিয়েছে। তখন মব কালচার, তখন অথরিটেটিভ অ্যাটিটিউড, বহুত কিছু হয়েছে। উই নেগোশিয়েটেড, পারি নাই। আপনি ব্যর্থতা বলতে পারেন, আই ডোন্ট মাইন্ড, বাট এনএসসি এইখানে যে লোকগুলা ক্রিয়াঙ্গনের সাথে জড়িত ছিল না তারা সব এই ইনফ্লুয়েন্সগুলো করে দোষ চাপিয়েছে সার্চ কমিটির উপরে। তো সেই জায়গার থেকে বলবো যে ক্রিকেট বোর্ডের কথা যদি আপনি বলেন, আমি ফরচুনেটলি আই ওয়াজ ইনভলভ ইন দ্যাট। আমিও একবার ইলেকশন থেকে উইথড্র করেছি, আবার গেছি। সব কিছু মিলে বলবো এখানেও কিন্তু একই কাজ করা হয়েছে, আইনের কোনো তোয়াক্কা করা হয় নাই। ফারুক আহমেদকে যেভাবে এনেছে সেটা সঠিক হয় নাই, এবং সেখানেও ভুল হয়েছে। এটা আমি মিডিয়াতে, আপনাদের এখানে, অন্য জায়গায় বলেছি, ফারুককেও বলেছি যে ফারুক তোমার এন্ট্রি ওয়াজ নট দি রাইট। আচ্ছা ধরে নিলাম এটা সঠিক, এরপরে যে ফারুকরে বের করলেন এইটাও কারেক্ট ছিল না। আপনি কোথাও তো কনস্টিটিউশনে কোনো জায়গায় লেখা নেই, 18-র আইনেও লেখা নাই, বিসিবির আইনেও লেখা নাই অনাস্থা প্রস্তাব আপনি আনতে পারেন। আপনি যদি অনাস্থা আনতে হয় আপনাকে বোর্ডে আনতে হবে। যেই লোক সাইন করলো ফারুকের এগেন্সে, সে আমার সাথে তখন লাহোরে, সে কিভাবে সাইন করলো? তো এই যে কতগুলো অনিয়ম করেছেন, এই অনিয়ম যখন আমি চেয়ারে উপরে থাকি, আমি যদি আপনার মাথায় হাত দিয়ে বলি করতে থাকো, আপনি তো ইগনোর করছেন। এখনো যে হচ্ছে না তা কি আছে? না, একদম আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, 27টা ফেডারেশন চেঞ্জ করেছে এই মন্ত্রণালয়। আমরা মন্ত্রীকে বলেছি যেগুলো কিন্তু অনেক জায়গায় আপনারা ভুল করেছেন। ক্লসটা কি দিয়েছে? 2018 আইনের 21-এর ধারা। আপনারা কেউ পড়েছেন এই 21-এর ধারাটা কি লেখা আছে? লিখেছে যদি ফেডারেশনগুলো পারফর্ম করতে পারছে না, প্রতীয়মান হয়। প্রতীয়মান অ্যান্ড প্রমাণিত দুইটা কিন্তু ডিফিকাল্ট শব্দ। প্রতীয়মান হওয়া আমি তো মনেই করতে পারি আলমগীর সাহেব ভালো না, এটা আমার কাছে প্রতীয়মান হচ্ছে, আই জাস্ট গেস। বাট আপনি কীভাবে একটা নির্বাচিত কমিটিকে ফেলে দিতে পারেন? এটা কিন্তু 2018 আইনে আছে। আপনি ইচ্ছা হলে করতে পারেন না। আপনি কি কোনোদিন খোঁজ নিয়েছেন এনএসসিতে গত 12 বছরে এজিএম হয়েছে কিনা? এনএসসিতে কোনো ইসি মিটিং হয়েছে কিনা গত 12 বছরে? এই ডিসিশনগুলো আপনি কিভাবে নিচ্ছেন এককভাবে? ইউ ক্যানট টেক দিস ডিসিশন। আইনের ব্যত্যয়, আইনকে আপনি থাম দেখাচ্ছেন। তো যতদিন পর্যন্ত আপনি আইনের প্রতি শ্রদ্ধা না আনবেন, কোনো কিছু কারেক্ট করতে পারবেন না। আমার ক্ষমতা থাকবে আমি ওনাকে বের করে দিব, ওনার থাকবে আপনাকে বের করে দিবে। দ্যাটস হোয়াট ইজ গোয়িং অন। তো একটা সুপারিশকৃত কোনো কিছু রিকোয়েস্ট রাখতে গেলেই পরবর্তীতে সেই আইনটাই ভেঙে যাওয়া হয়, যেটা আমরা ঘুরে ফিরে দেখেছি। ইমরুজ ভাইয়ের সাথে একটু ডিফার করি একটা আমি জায়গায়। একটু স্যার শেষ করে দিই। সেটা হচ্ছে যে আপনি করতে পারেন, এবং সেই জায়গায় আপনি যে আইনগুলা উল্লেখ করা হয়েছে সেটাতে আমি মুখস্থ একদম 2-4 ব্র্যাকেটে 2-8, 14 ধারা, 21-এর ধারা, এগুলা শুধু লেখার জন্য। কিন্তু সত্যিকার অর্থে যদি আপনি ইমপ্লিমেন্ট করেন, মন্ত্রী মহোদয়ের সব কিছু পড়ার সময় কিন্তু থাকে না। ওনাকে যারা ব্রিফ দিচ্ছেন, ওনাকে যারা সম্পূর্ণ জিনিসটা বুঝাচ্ছেন, তারা সঠিকভাবে কিন্তু এটা বুঝে, তাকে বুঝালে উনি সিদ্ধান্ত দিতে পারবেন। কিন্তু ওনাকে যদি ভুল বুঝাই আমরা, ওনাকে যদি অন্ধকারে রাখি, উনি অনেক জায়গায় ভুল পদক্ষেপ নেবেন, দোষটা কিন্তু ওনার হবে। বিকজ হি ইজ দি লিডার, হি ইজ দি অন দ্য টপ গার্জিয়ান। তো চেঞ্জ আপনি আনতেই পারেন, এখতিয়ার থাকতেই পারে। কিন্তু ধরেন এখন তো এটা অনির্বাচিত কমিটি ছিল। 2018 আইনে যদি 21-এর ধারায় থাকে, এনএসসির মনে হইলেও ফেডারেশন ভেঙে দিবে, তাহলে নির্বাচনের প্রয়োজনটা কি? আপনি একটা নির্বাচিত কমিটি আসছে, তাকে আপনার ইচ্ছে হলে আপনি ভেঙে দিবেন? নির্বাচিত কমিটি তো একটা প্রসেসে আসছে, দ্যাটস বিং অ্যাকসেপ্টেড। তো সেই আইনটা কি সঠিক? এই আইনটা তো আগে কারেক্ট করতে হবে। মন্ত্রীর সাথে আমাদের যখন প্রথম মিটিং হয়েছে, উনি দায়িত্ব নেওয়ার পরে, আই ওয়াজ দেয়ার, আমি কথা বলেছি এনএসসিতে, সব ফেডারেশনও ছিল। আমি ওনাকে বলেছি আপনাকে যারা ব্রিফ দিয়েছে যে আসিফ মাহমুদ সজীব বিয়ে যে কমিটিগুলো করে গেছে এটা অবৈধ হয়ে গেছে, আপনাকে ভুল ব্রিফ দিয়েছে। সেজন্য আপনি কিছু বলতে চাইছিলেন এই বিষয়ে? এখানে একটু আমি ওনাকে একটু শুধু একটা যোগ করতে চাই। আসিফ মোহাম্মদ সজীব এই যে নির্বাচিত কমিটিগুলো ভেঙেছে কিন্তু ক্রিয়া উপদেষ্টা, এবং তিনি গঠন করেছিলেন অ্যাডহক কমিটি, যেটা সার্চ কমিটির মাধ্যমে ফেডারেশন, জেলা, বিভাগ প্রত্যেকটা জায়গায় অ্যাডহক কমিটি করেছেন। এবং অ্যাডহক কমিটির কিন্তু স্পেসিফিক মেয়াদ দেয়া আছে 90 ডেজ।
এটা হচ্ছে ইটস নট দেয়ার আলমগীর ভাই, এটা ভুল করতেছেন। আমি আপনাকে কারেক্ট করে দিই। সেটা হচ্ছে ফেডারেশনের কনস্টিটিউশনে লেখা আছে নির্বাচনে যাওয়ার সময় অ্যাডহক কমিটি বানানো যাবে, এটার মেয়াদকাল হবে 3 মাস। 2018 আইনে লেখা আছে 21 ধারায় এই ফেডারেশন ভেঙে দিলে একটা অ্যাডহক কমিটি তারা তৈরি করতে পারবে। নো ওয়্যার রিটার্ন এটা 30 দিন হবে না 3 মাস না, হবে। আমি আপনার সাথে একদম আমি আপনার সাথে একমত। একদম মুখস্থ আমার। আমি আপনার সাথে একমত হয়ে বলছি, এখানে আমাদের ফেডারেশনগুলি কোন আইনের অধীনে চলে? ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী চলে। আমাদের জেলা বিভাগগুলো কিন্তু একই জেলা বিভাগের যে কনস্টিটিউশন আছে, গঠনতন্ত্র তার আলোকেই চলে। ওই গঠনতন্ত্রে কিন্তু পরিষ্কার বলা আছে যে অ্যাডহক কমিটি গঠন করতে পারবে, বাট অ্যাডহক কমিটির মেয়াদ হবে ফর 90 ডেজ অনলি। এটা আমাদের জেলা বিভাগের কনস্টিটিউশনে লেখা আছে, ফেডারেশন নির্বাচন হবে। এবং কমিটি ভাঙার যে কথা বলেছেন উনি, এটা রাইটলি সেইড যে এখানে মানে যদি প্রতীয়মান হয়, তাদের কোনো কর্মকাণ্ডে যদি প্রতীয়মান হয়, সেক্ষেত্রে 21-এর যেটা জাতীয় ক্রীড়া পরিষদ বিধিমালায় সেখানে তারা ফেডারেশন বা জেলা বিভাগ ভাঙতে পারবে। সজীব মোহাম্মদের যে এই গঠিত কমিটি ছিল, ওটার কিন্তু 90 দিনের মেয়াদ কিন্তু প্রায় 2 বছর অতিক্রম করেছে। না আলমগীর ভাই, এখানে আবার একটু কারেক্ট করে দিই। ওই সময়ের যে প্রজ্ঞাপনগুলো ছিল, আপনার এখন যে প্রজ্ঞাপন দেওয়া আছে লেখা আছে 30 দিনের ভিতর 3 মাসের ভিতরে নির্বাচন করতে হবে। গো ব্যাক টু দোজ প্রজ্ঞাপন। আমি শেষ করে দিই, ওইখানে কোথাও লেখা নাই এটা 30 দিন বা 3 মাস 6 মাসে হবে। আমি আপনাকে বলে নেই, বিকজ আমি তো ছিলাম। কনস্টিটিউশন যেটা আছে, কনস্টিটিউশন না, আমি আপনাকে বলি। ফার্স্ট থিং হচ্ছে ফেডারেশনের কনস্টিটিউশন আছে, এটা অনেকের ভ্রান্ত ধারণা। আমি ফেডারেশনের লোকজনের সাথে কথা বলেও দেখেছি, দুঃখজনকভাবে ম্যাক্সিমাম লোক নিজের ফেডারেশনের কনস্টিটিউশনও জানে না। অ্যাডহক কমিটি ফেডারেশন গঠন করবে না। যখন ফেডারেশন নির্বাচনের টাইম আসবে, দে উইল রিকোয়েস্ট এনএসসি যে আমরা নির্বাচনে যেতে চাই, আপনারা এখন আমাদের অ্যাডহক কমিটি গঠন করে দেন। তখন ফেডারেশনের দায়িত্ব যখন বলবেন, এনএসসি তখন তাদের মধ্যে যদি যারা নির্বাচন করবেন তাদেরকে ছেটে দিয়ে 7 জনের কমিটি করবে ফর কন্ডাক্টিং ইলেকশন। এটা নির্বাচনী নীতিমালায় আছে। যদি এটা হলো এনএসসির নীতিমালা, আর ফেডারেশনের রিকোয়েস্টটা হচ্ছে ফেডারেশন তখন অ্যাডহক কমিটি একটা করে দেওয়ার। তার প্রেসিডেন্ট যদি ইলেকশনে জয়েন করতে চান, উনি ওনার রেজিগনেশন সাবমিট করবে টু দি মিনিস্ট্রি। উনি যদি বলে যে আমি ইলেকশন করবো না, ওনাকে রেখেই অ্যাডহক কমিটি করা যাবে। অ্যাডহক কমিটি করলে 7 জনের কমিটি হবে, তাদের মেয়াদকাল থাকবে 3 মাসের মধ্যে ইলেকশন করতে হবে। এই 3 মাসের মধ্যে না করতে পারলে 31 দিন আরো বাড়ানো হবে। এটা আমি বলে নেই, এই যে এটা 2টা পার্ট। একটা হচ্ছে এনএসসিতে অ্যাডহক কমিটি সম্বন্ধে কি বলা আছে, আর একটা হচ্ছে ফেডারেশনে কি বলা আছে। ফেডারেশনেরটা এনএসসি করতে পারবে না, ফেডারেশনকে রিকোয়েস্ট করতে হবে আমি ইলেকশনে যাচ্ছি, তখন করবেন। আর এনএসসি যেটা আপনাকে ভেঙে দিয়ে এখন অ্যাডহক কমিটি করা যাচ্ছে, এটা লেখা আছে অ্যাডহক কমিটি করতে পারবেন। আমরা যখন আসিফ মাহমুদ সজীবের সাথে বসলাম, আমি বললাম দেখেন আপনি কিন্তু এটার মেয়াদকাল বলেন নাই, আপনাকে এটা ক্লিয়ার করতে হবে, আদারওয়াইজ দে উইল রিমেন এ কনফিউশন। হ্যাঁ, আমরা তাহলে একটা আলাদা প্রজ্ঞাপন দিয়ে ঠিক করে দিই, আমরা বলার পরে এটা ইলেকশন হবে, আপনি করে দেন। তখন তো তাদের স্বার্থের সাথে আমাদের সার্চ কমিটির অনেক ব্যবধান হয়ে গেল, যেই কারণে আমাদের কথাগুলো তারা শুনে নাই, আলটিমেটলি চেঞ্জ করে। আমি আপনাকে ওই জায়গাতেই আসতেছি। আপনারা যে অ্যাডহক কমিটিটা গঠন করে দিয়েছিলেন, ওইখানে বলা ছিল না যে 90 দিনের ভিতরে নির্বাচন করতে হবে? 100% কিছু লেখা ছিল না, জাস্ট কমিটি। এইটা একটা অনিয়ম হয়েছে। আচ্ছা, আবার ফেডারেশনের যে কনস্টিটিউশন আছে সেখানে বলা হচ্ছে যে অ্যাডহক কমিটি, এটা সঠিক বলেছেন, রিকোয়েস্ট করলে করতে হবে, বাট ওই অ্যাডহক কমিটির মেয়াদ হবে ফর 90 ডেজ, ম্যাক্সিমাম 90 দিন। আপনার মতে আমি যদি একটু জানতে চাই, একটু সহজ ভাষায়, যেমন ভেতরের এই ব্যাপারগুলোই তো আসলে দরকার, তবুও এবারে যে নির্বাচনটা হলো বিসিবির, আপনার মতে এই জায়গাটা সবকিছু মেইনটেইন করে বা সঠিকভাবে নির্বাচনটা করা হয়েছে কিনা, যেহেতু আপনিও নিজেও ছিলেন এবং ই ব্যালটের প্রসঙ্গ আসছে, সেগুলোর ব্যাপারে কি বলবেন? আমাদের এই যে নির্বাচনটা হয়েছে, এখানে কিন্তু যেভাবে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, অ্যাডহক কমিটিকে সময় দেওয়া হয়েছে 90 দিনের ভিতরে নির্বাচন করতে, এবং সব প্রক্রিয়া মেনেই কিন্তু নির্বাচন করা হয়েছে। এখানে নির্বাচন কমিশন গঠন থেকে শুরু করে এখানে বড় ধরনের কোনো অভিযোগ আসেনি যে কাউন্সিলরশিপ আনার ক্ষেত্রে কোনো বল প্রয়োগ করা হয়েছে। এই ধরনের কিছু সমস্যা আমাদের কনস্টিটিউশনাল প্রবলেম আছে। এখানে আমাদের যে ব্যালটিং এর যে ইয়েটা আছে, এই ব্যালটিং এর যেটা আছে, এটা নিয়ে বরাবরই প্রশ্ন আছে। এটা আগেও প্রশ্ন ছিল, এখনো প্রশ্ন আছে। আমরা এই ব্যালটিং এর আমরা কিন্তু বিপক্ষে, কারণ এই ব্যালটিংটার সুযোগটা কারা নিতে পারবে? যারা বিশেষ কোনো কারণে দেশের বাইরে থাকবে কিংবা অসুস্থ থাকবে, যারা নিজেরা এসে সশরীরে এসে ভোট দিতে পারবে না,
এই সুযোগটা শুধু তারাই নিতে পারবে। তো এই সুযোগটা আসলে সবসময় বিভিন্ন সময় বিভিন্ন জন গ্রহণ করে থাকে, এবং এই জন্যই আমি বলছি আমাদের যে কাজটা মূল করা উচিত, আমাদের যে কনস্টিটিউশনে এই যে ডিফারেন্সগুলো আছে, জাতীয় ক্রীড়া পরিষদের বিধিমালা একটা আছে, ওই কথাটাই আবার কিন্তু ফেডারেশন বা জেলা বিভাগের কনস্টিটিউশনে অন্যভাবে বলা আছে। এই ডিফারেন্সেসগুলো যদি আমরা কারেক্ট করতে না পারি, এখানে এই রত্ন যেটা বললো যে এখানে যখনই কোন কমিটি আসে চেয়ার নিয়ে আমাদের ধাক্কাধাক্কি চলে, এটা আলটিমেটলি এটার সাফারার কারা হয়? স্পোর্টসম্যানরা, এন্ড নিউজার কারা? স্পোর্টসম্যানরা, অ্যাথলেটরা। তখন মাঠের খেলা স্বাভাবিকভাবে স্মুথ হয় না। এখন এই কাজগুলো যদি প্রায়োরিটি বেসিসে করা না যায়, এগুলো চলতে থাকবে। আমাদের সময় আসলে চলছে ঘড়ি, না, যেটা একটা শেষে জিনিস যাচ্ছে, তোমাকে আমরা বলি, আসবো আমির আবারও। ভাই হয়তো বললে নাই, সেটা হচ্ছে যে বিসিবির ইলেকশন নিয়ে কারো ডাউট নেওয়া উচিত না। ইলেকশন ওয়াজ ফেয়ার, আমি পার্টিসিপেন্ট ছিলাম, এটাতে কোনো ক্ষোভ নাই। বাট যে এই ভোটিং এর ব্যাপারে যেটা কথা হচ্ছে, আই থিঙ্ক দিস শুড বি স্টপড। এবং এইখানেই হচ্ছে আমরা গ্রুপিং করে, যেটা আগের ইলেকশনে হয়েছে, এইবারও হয়েছে। আমরা এখান থেকে আবারও এই শুনবো এবং জায়গাটা- শারমিন এই জায়গাটা আক্তার পরিবর্তন রত্নের আনলে- কাছেও যাবো। একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। ইলেকশন বিসিবি ওয়াজ রাইট, বিসিবির ইলেকশন কোনো ঘাপলা হয়নি। ওকে, এবারের বিসিবি ইলেকশনটা অন্তত ঠিকঠাক হয়েছে বলে বলছেন। তো স্যাটারডে নাইট স্পোর্টস আমি খুব ছোট ছোট করে জানতে চাইবো শেষ সময়টায়, এবং একটু ইতিবাচক কথা বলতে চাই এই কারণে, রত্নাপুর কাছ থেকে আসতে চাই। এখন যেহেতু আপনারা কাজ করছেন খুব কাছ থেকেই, কতটা সম্ভব এখান থেকে ভালো জায়গায়, আপনি আপনার ফেডারেশনের কথাই যদি বলেন, পৌঁছানো, এখন পথটা আরো সহজ করা যায় কিনা? আসলে দেখেন, আমাদের যে যিনি এখন আমাদের মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ভাই, উনি মাঠের মানুষ, উনি খেলার সম্পর্কে খুব ভালো জানেন। এবং আমাদের এই যে ভাইয়া বললেন যে নতুন একটা চেঞ্জ এসেছে আমাদের ক্রীড়া পরিচালক ক্রীড়া এনএসসির, জাহিদ পারভেজ ভাই একজন সাবেক ন্যাশনাল টিমের অ্যাথলেট ছিলেন, ফুটবলার। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আমাদের খেলাধুলোর প্রতি বিশেষভাবে নজর দিয়েছেন। ওনার নিজের একমাত্র কন্যাকে উনি স্পোর্টস ডিপ্লোমেসিতে যুক্ত করেছেন। তো আমি মনে করি আমাদের ক্রীড়াঙ্গন চেঞ্জ হতে বাধ্য হবেই। সেটা এখন দৃশ্যত মনে হচ্ছে যে হয়তো দেরি হচ্ছে, বাট এত বছরের একটা গ্যাপ বলেন বা ম্যাচ বলেন বা একটা মানে অগোছালো একটা জিনিসকে গুছিয়ে আনতে ট্র্যাকেই ছিল না। হ্যাঁ, তো সেই জিনিসটাতে তো সময় একটু লাগবেই। তবে আমি বিশ্বাস করি যে অবশ্যই খুব অচিরেই হয়তো আমরা সেই রেজাল্ট দেখবো যে আমাদের স্পোর্টসটা এগিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আমাকে সিরাজুদ্দিন আলম ভাইয়ের কাছে যেতে চাই, যদি বিসিবির ব্যাপারটাই আপনি একটু বলবেন, বা ওভারঅল আসলে আপনি কতটা ইতিবাচক? না, আমি আশাবাদী, আমি অবশ্যই আশাবাদী। আমি শুরুতেই বলেছি আমাদের বর্তমান ক্রীড়ামন্ত্রী বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন, যেগুলোর সুফল আমরা হয়তো পেতে একটু আমাদেরকে সময় নিতে হবে, কিন্তু আমি ভালোভাবে আশাবাদী। আর আমাদের ক্রিকেট বোর্ডও কিন্তু আপনারা দেখেছেন যে আমাদের বর্তমান কমিটির দায়িত্ব নেওয়ার পর আমরা ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বেশ কিছু ভারত সফর কিন্তু ইম্পর্টেন্ট, বিশ্বকাপের ঘটনা আমরা জানি, এগুলোর ব্যাপারে কি আপনি পজিটিভ? এগুলো আসলে আমাদের আসলে আমরা মূলত ফোকাস করছি হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, যেটা আমাদের দীর্ঘদিন এটা গড়ে ওঠেনি। আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে আমরা গুরুত্ব দিচ্ছি। আমরা ডোমেস্টিক যে ক্রিকেট আছে সেটা রিস্ট্রাকচারিং এ কাজ করছি। আমি আশাবাদী, আমি শুধু ক্রিকেট না, বাংলাদেশে ক্রীড়াঙ্গন নিয়ে আশাবাদী, এবং আমরা আশা করতে পারি যে দ্রুত সময়ের মধ্যে আমাদের যে ফেডারেশন, আমাদের জেলা বিভাগ, এই জায়গাগুলোতে নির্বাচন হয়ে নির্বাচিত কমিটি এসে দায়িত্ব গ্রহণ করবে, এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনের যে 2 বছরের যে ক্ষত, সেই ক্ষত সারিয়ে উঠতে আমাদের যারা সংগঠক আছে, যারা এখন ফেডারেশনে আছেন, যারা বিভিন্ন পর্যায়ে কাজ করছেন, তারা এফেক্টিভলি কাজ করছেন, এবং আমরা আশা করতে পারি তাদের নেতৃত্বে বাংলাদেশ ক্রীড়াঙ্গন ঘুরে দাঁড়াবে। থ্যাংক ইউ সো মাচ সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর। আমি স্যার আপনার কাছে আসতে চাই শেষ সময়টায়, কারণ আপনি যতটা গভীরে দেখেছেন আসলে এই সময়টা আপনি বলছেন, এবং দীর্ঘদিন ধরে কাজ করার সুবিধার্থে আমি একটা প্রসঙ্গ যেমন আনলাম যে ভারতের সঙ্গে সিরিজের কথা মাঝে মাঝে আসে, এবং সরকারি একটা ব্যাপার থাকে, তারা যেমন পাকিস্তানের সঙ্গে অনেক সময় ছিল। তো ক্রিকেট যেহেতু বড় জায়গা বা ওভারঅল ক্রীড়াঙ্গন, এখানে তো পলিটিক্যাল যে এক দেশের সঙ্গে এক দেশের সম্পর্ক সব কিছুই আছে। আপনি ভবিষ্যৎ কেমন দেখছেন ক্রীড়াঙ্গনে? আমি পজিটিভ, বাট একটা জিনিস ওনার সাথে একটু অপোজ করছি, সেটা হচ্ছে 2 বছরের ক্ষত না, এটা 16 + 2 18 বছরের ক্ষত। 2 বছর বলা মানে হচ্ছে ব্লেমিং সামবডি পার্টিকুলারলি। 2 বছরের কোনো ক্ষত হয় না, একটা আঁচল লাগতে পারে। 16 বছরের যেই ক্ষত, সেটার কিছুই পরিবর্তন করা হয় নাই। আপনি যত কিছুই করার চেষ্টা করেন, 18 আইন থেকে শুরু করে যত নীতিমালা আছে, এটার যদি সমন্বয় করে পরিবর্তন না করেন, ইট উইল রিমেন সেম. Every one of us will take advantage of the weaker issues.
যেই জায়গায় দেখবো একটু গ্যাপ আছে এটা দিয়েই আমি একটা বেনিফিট নেওয়ার চেষ্টা করব। সুতরাং মাননীয় মন্ত্রীকে আমি রিকোয়েস্ট করেছি, উনি ভেরি পজিটিভ। ওনাকে যখনই বলেন ভেরি এগারলি হি লিসেন্স টু ইউ, উনি আপনাকে অ্যাটেনশন দিয়ে কথা শুনেন এবং বারে বারে বলেন যে আমরা বসে কথা বলি ইমরোজ ভাই, এগুলো ঠিক করব। আমি আশাবাদী ওনার যে অ্যাটিচিউড আছে এই অ্যাটিচিউড যদি ফিজ সিনসিয়ারলি আমি যেটা মনে করি উনি দেখাচ্ছেন, এইটার পজিটিভনেসটা যদি আরও কিছুদিন পরে আসে, 6 মান্থস ইজ নট এনাফ যে আপনি সব উল্টে দিবেন, ওনাকে সময় দিতে হবে এবং এই সময়টা যদি পজিটিভলি আমরা এগোতে পারি আমরা পারবো। ক্রিকেটের কথা যেটা বলছেন, অনলি অ্যাডভাইস সরকার এটাতে ইনভলভ যেন না হয়। লেট দি ক্রিকেট অফিসিয়ালস অ্যান্ড দি বোর্ড লেট দি ডিল ইট। তারা যেটা ভালো মনে করবে তারাই জবাব দিবেন জনগণকে, তারা পরবর্তীতে সময় হলে জবাব দিবেন রাষ্ট্রকে। কিন্তু আমরা এই ওয়ার্ল্ড কাপের আগে যে ইন্টারফারেন্স দেখেছি সরকারিভাবে, অ্যান্ড বিসিবি ওয়াজ আনডান, তাদেরকে বলেছে যাবে না, বিসিবির তার সিদ্ধান্ত দেওয়ার কোনো কারণ নাই। সুতরাং লেট বিসিবি ডিল উইথ দেয়ার বিজনেস। তারা খারাপ করলে জবাব নেবেন, আপনি ডাকবেন প্রেসিডেন্টকে, অন্যদেরকে, বাট আপনি যদি প্রতিদিন ইন্টারফেয়ার করেন, যেটা এখনো দেখি নাই, যদি ইন্টারফেয়ার করেন নাথিং উইল প্রগ্রেস। সেম ইজ দি কেস ফর অল দি ফেডারেশন ইনক্লুডিং অলিম্পিক অ্যাসোসিয়েশন সম্বন্ধে অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে অলিম্পিক অ্যাসোসিয়েশন বোধহয় সব খেলার সব কিছু করে দিবে। অলিম্পিক ইজ নট ফর দ্যাট। অলিম্পিক রানস উইথ অলিম্পিক চার্টার। এটাতে কি করতে পারবে না করতে পারবে ম্যাক্সিমাম লোকের ধারণা নাই। অলিম্পিকরেও যদি এটার সাথে সম্পৃক্ত করা যায় কিছুটা বেনিফিট পাওয়া যাবে এবং সেই বেনিফিটটা সবার কাছে আসুক, কারো ব্যক্তিগত বেনিফিট হিসাবে না। ক্রীড়াঙ্গনের উন্নতি হোক, যেটা আমরা অপরচুনিটি মিস করেছি, কেন 2 বছর বারেবার আসছে, আমূল পরিবর্তন করার একটা জায়গা ছিল এবং সেটা করলে পরবর্তী যারা আসছেন তারা একটু ফাইন টিউনিং সেটাই হোক আমাদের সেই প্রত্যাশা। আমাদের সময় শেষ, আমি শেষ করে দিই। করতে পারি নাই এর মানে না যে আমরা সারা জীবন করতে পারবো না, তেমনটা তো না। আমরা আশা করি নতুন সরকারের সাথে একসাথে কাজ করতে পারবো। যদি কোনো সময় সুযোগ থাকে ডাকলে যে কোনো কাউকে, ওনাকে ডাকলে উনি যাবে, আমাকে ডাকলে যাব। ইট ইজ নট কনসার্ন উইথ মানি অ্যান্ড ফাইন্যান্স, বাট কাজ করার সুযোগ থাকতে হবে আনইন্টারাপ্টেড। এবং আপনার কাছ থেকে যে ওয়ার্ডটা পেলাম ইন্টারফারেন্স, অর্থাৎ হস্তক্ষেপ, সেই ব্যাপারটা না থাকলে আমরা সবাই আসলে ক্রীড়াঙ্গনের যে শুভকামনা জানাই বা ক্রীড়াঙ্গনের সবাই প্রশংসাই করতে চাই আলটিমেটলি। সুতরাং রাজনৈতিক হস্তক্ষেপ বা সরকারি হস্তক্ষেপ থেকে দূরে থাকুক। অসংখ্য ধন্যবাদ আপনার স্যাটারডে নাইট স্পোর্টসে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে স্যাটারডে নাইট স্পোর্টসে। আগামী পর্বে আবার কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গে।